জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে জিনেই শেখ হাসিনাকে নিয়ে সুখবর দিলেন শুভেন্দু অধিকারী, থাকছে প্রতিবেদনে। রাজপথে নামার ঘোষণা, সরাসরি আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ 5 বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা তা 2 মাসেই করেছি বিএনপি, থাকছে প্রতিবেদনে। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে লক্ষ্য করে কথিত বিদেশি গোয়েন্দা অভিযানের ইঙ্গিত, থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে জেতায় বিজেপিকে বিএনপি নেতার অভিনন্দন, থাকছে প্রতিবেদনে। শাপলা চত্বরের গণহত্যা আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ, এহসান মাহবুব জোবায়ের, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে আসামি করতে পারেননি এক দেনাদার বাপের ছেলে, তবে সফল হয়েছে নিজের নানা খালুকে ফাঁসাতে, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনে জিতেই শেখ হাসিনাকে নিয়ে সুখবর দিলেন শুভেন্দু অধিকারী। ভারতের রাজনীতিতে নির্বাচনী জয় পাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যে তিনি শেখ হাসিনাকে ঘিরে ইতিবাচক মন্তব্য করেছেন বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনেও কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, নির্বাচনী ফলাফলের পর শুভেন্দু অধিকারী দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ তুলে বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতার বিষয়টি উল্লেখ করেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে ভারতের রাজনীতিতে প্রভাবশালী নেতাদের বক্তব্য অনেক সময় কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হয়। বিশেষ করে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই দিক থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে এসব বক্তব্য মূলত রাজনৈতিক কৌশলের অংশ এবং আঞ্চলিক রাজনীতির বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। তারা বলছেন, নির্বাচনের পর এ ধরনের বার্তা সাধারণত সম্পর্কের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই দেওয়া হয়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের মতে আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে ইতিবাচক মন্তব্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি, তবুও এটি যে বাংলাদেশ ভারত সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতিতে নতুন কৌতূহল তৈরি করেছে তা স্পষ্ট। রাজপথে নামার ঘোষণা, সরাসরি আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত দিল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলা ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে এবার সরাসরি রাজপথে নামবে দলটি। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক চাপ, বিভিন্ন ইস্যুতে বিরোধীদের সমালোচনা এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয়ভাবে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। দলটির একাধিক নেতা দাবি করেছেন, জনগণের স্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে তারা আর নীরব থাকবে না। তাদের বক্তব্য, রাজনৈতিকভাবে বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে দলকে দুর্বল করার চেষ্টা চলছে, যার জবাব রাজপথেই দেওয়া হবে। তারা আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই জনগণের সমর্থন আদায় করতে চায় আওয়ামী লীগ। এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলেও আন্দোলনের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে বলে জানা গেছে। দলীয় নেতাকর্মীদের সংগঠিত রাখা, মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানো এবং সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই ঘোষণাকে সতর্ক দৃষ্টিতে দেখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতারা বলছেন, রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর রাজপথে সক্রিয় হওয়া নতুন কিছু নয়। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে কোনো আন্দোলন দ্রুত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। তাই সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি বলে তারা মনে করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা
নিরাপত্তা জোরদার এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় দলটির ঘোষিত কর্মসূচি কতটা বড় আকার ধারণ করে এবং তা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলে। আওয়ামী লীগ ৫ বছরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা তার ২ মাসেই করেছি। বিএনপি জাতীয় সংসদের হুইপ জি.কে. গস বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, তবে বিএনপি ক্ষমতায় এসে সেই চিত্র বদলে দিয়েছে। আওয়ামী লীগ ৫ বছরে যা করতে পারেনি, বিএনপি তা ২ মাসেই সম্পন্ন করেছে। আমরা নিজেরা দুর্নীতি করব না, অন্য কেউ করতে দেব না, এটিই হোক আমাদের অঙ্গীকার। বুধবার ৬ মে বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জি.কে. গৌস বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। বিএনপি ওয়াদা করেছিল ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সে ওয়াদা পালন করেছেন। আমার দল বলেছিল দেশের মায়েদের ক্ষমতায়ন করার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটিও জেলায় জেলায় দেওয়া শুরু হয়েছে। হবিগঞ্জেও আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। র্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এস.এম. বজলুর রহমান, পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে লক্ষ্য করে কথিত বিদেশি গোয়েন্দা অভিযানের ইঙ্গিত। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযানের ইঙ্গিত দিয়ে গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্কের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT ভারতে সক্রিয় রয়েছে এবং এই কথিত অভিযানটি পরিচালনা করছে। সূত্রমতে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক কাজ করছেন বলে সন্দেহ করা হচ্ছে। উক্ত ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি তার কর্মজীবনের শুরুতে বাংলাদেশ নৌবাহিনী থেকে অব্যাহতি পেয়েছিলেন এবং তার কোনো বৈধ দাপ্তরিক পরিচয়পত্র নেই। তদন্তকারী সূত্রগুলো দাবি করে তার স্ত্রীর মাধ্যমে তুরস্কের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ স্থাপিত হয়, যিনি গত বছর একাধিকবার তুরস্ক সফর করেছেন। অভিযোগ রয়েছে যে এসব সফরের সময় MIT সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে যোগাযোগ করে এবং সংবেদনশীল তথ্য আদান-প্রদানের দায়িত্ব প্রদান করে। পরবর্তীতে তিনি শেখ হাসিনাকে কেন্দ্র করে ব্যক্তিগত যোগাযোগ, পরিচিতি এবং ভারতে অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রেরণে যুক্ত হন বলে জানা গেছে। এই অভিযোগগুলো একটি বৃহত্তর এবং সাধারণ নজরদারির বাইরে পরিচালিত গোয়েন্দা কার্যক্রমের ইঙ্গিত দেয়। সূত্রমতে তার মিশনের একটি উদ্দেশ্য ছিল এমন পরিস্থিতি তৈরি করা যা শেখ হাসিনার নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। একই সঙ্গে সম্ভাব্য কোনো ব্যর্থতার জন্য ভারতের ওপর দোষ চাপানোর কৌশলও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এই তথ্য সত্য হয়, তবে এটি আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস সৃষ্টি করার একটি উস্কানোমূলক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। অতিরিক্তভাবে কিছু সূত্রে ড. মোহাম্মদ ইউনুস এর সম্ভাব্য সম্পৃক্ততার দাবি করা হয়েছে, যদিও এর পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ নেই। একই সঙ্গে একটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সংক্রান্ত আলোচনায় তাকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে। তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরা শেখ হাসিনার জনসমর্থন ক্ষুণ্ণ করা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে বিভাজন সৃষ্টির লক্ষ্যে সমন্বিত প্রচারণায় যুক্ত ছিলেন। এছাড়া জিমের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে তিনি এক মহিলাকে মিথ্যাভাবে সাইমা ওয়াজেদ হিসেবে পরিচয় দিয়েছিলেন, যা শেখ হাসিনার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হয়। প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মীরাও এই প্রচারণার লক্ষ্যবস্তু হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিরাও এ ধরনের কার্যক্রমের শিকার হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ভারতে অবস্থানরত কিছু নেতাকর্মী তার কাছ থেকে চাপ,
হুমকি এবং ব্ল্যাকমেলের সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে পাসপোর্টসহ ব্যক্তিগত নথি জব্দ করার ঘটনাও উল্লেখ করা হয়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের অংশ হিসেবে জানা গেছে তিনি উইসগাভ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার চেষ্টা করছিলেন। সাইবার বিশেষজ্ঞদের মতে এটি একটি সম্ভাব্য ফিশিং ওয়েবসাইট হতে পারে, যার মাধ্যমে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। এই কথিত কার্যক্রমের অংশ হিসেবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে। কয়েক মাস আগে একটি ছবি প্রচার করে বিভ্রান্তি তৈরির ঘটনাও উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে জেতায় বিজেপিকে বিএনপি নেতার অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় ভারতীয় জনতা পার্টিকে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিনন্দন জানান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বিজেপি সরকারকে তিস্তা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন। বিএনপি নেতা হেলাল বলেন, পশ্চিমবঙ্গে জয় পাওয়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপিকে আমি অভিনন্দন জানাই। আমি মনে করি এই বিজয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সরকারের মধ্যে আগের মতো সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে দুই পক্ষ একমত হয়েছিল। মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় তা আটকে যায়। নরেন্দ্র মোদীর বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আসার কথা শোনা গেলেও মমতার মত বদলায়নি। এখন মমতার বিদায়ে চুক্তিটি আলোর মুখ দেখবে কিনা সেই জিজ্ঞাসা তৈরি হয়েছে। অনেকের মতো আজিজুর বাড়ি হেলালও মনে করেন মমতা ব্যানার্জি তিস্তা চুক্তির বাধা ছিলেন। তিনি বলেন, আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা ব্যারাজ বাস্তবায়নে বাধা ছিলেন। আমার ধারণা এখন বাংলাদেশ সরকার ও মোদী সরকার যেটা তারা দীর্ঘদিন ধরে করতে চাইছিল সেই তিস্তা চুক্তি বাস্তবায়নে বিজেপি সহায়তা করবে। তৃণমূল কংগ্রেসের জায়গায় বিজেপি ক্ষমতায় আসায় এখন তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। বাংলাদেশের লাগোয়া রাজ্যটিতে টানা ১.৫ দশক ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর মাত্র ৮০টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে। শেখ হাসিনাকে আসামি করতে পারেনি এক দেনাদার বাপের ছেলে, তবে সফল হয়েছে নিজের নানা খালুকে ফাঁসাতে। একটা পুরো জাতিকে বোকা বানানোর কি নিখুঁত শখতাবা কষেছিল একটা কিশোর আর তার বাপ। এই যে বাপ ব্যাটার ফন্দি আর তাকেই জুলাই দাঙ্গার নায়ক সাজিয়ে পুরো জাতির চেতনার লাশটা আবারও গুম করার আয়োজন, এটাই তো সেই সুদী মহাজনের ডিজাইন করা বাংলাদেশ বিনির্মাণের আসল চেহারা। পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনটা পড়লে যে কোনো বিবেকবান মানুষের কপালে হাত চলে আসবে। বাবার দেনার দায়ে জমি জিম্মা দিয়ে পালানো, মায়ের সঙ্গে ডিভোর্সের পর বাপের শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনকে শায়েস্তা করার খেলা, আর সেই ব্যর্থতার জ্বালা মেটাতে ২০২৪ সালের জুলাই দাঙ্গাকে পুঁজি করে পুরো একটা মামলা দাঁড় করিয়ে দেওয়া হলো। আসামির তালিকায় শেখ হাসিনা থেকে শুরু করে বাদীর নিজের নানা, মামা, খালা, খালু সবাই যেন কার্নিভাল, যেখানে পুরো দেশের শাসক আর আপন রক্তের লোকগুলো এক কাতারে দাঁড় করানো। নাদিম সাহেব দিব্যি এজাহারে বলেছেন তার মাথায় গুলি লেগেছে, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে, অচেতন অবস্থায় ফেলে রেখেছে। অথচ পিবিআই যখন যাত্রাবাড়ি কদমতলীর সিসিটিভি ফুটেজ, হাসপাতালের রেকর্ড, সংবাদ মাধ্যমের ভিডিও খুঁজেছে, তখন কোথাও এই ঘটনার ছায়াটুকুও খুঁজে পাওয়া যায়নি। গুলিবিদ্ধ হওয়ার মতো বড় একটা ঘটনার কোনো প্রেসক্রিপশন পর্যন্ত নেই। এটা কোনো ফাঁকফোকরের গল্প না, এটা পুরোপুরি একটা নির্মম ম্যানুফ্যাকচার্ড কেস। এবার আসল খেলাটা বোঝার পালা। যে লোকটা পুরো নাটকের স্ক্রিপ্ট লিখেছে সে আর কেউ নয়, স্বয়ং বাদীর বাবা এস.এম. ইকরামউদ্দিন শিহাব। লোকটা ট্রাভেল এজেন্সির ব্যবসা করে এক ভুক্তভোগী তারিক মামুনের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়েছে। টাকা মারার পর আত্মগোপন, তারপর সালিশ বিচার, সব ফাঁকি। পাওনাদার যখন পিছু ছাড়েনি তখন শিহাব সাহেব ছেলেকে নায়ক সাজিয়ে পুরো দায়টা আওয়ামী লীগ আর শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার সিনেমা বানিয়ে ফেললেন। এই লোকটা আসলে সেই চক্রেরই সন্তান যারা জানে কিভাবে গুজব, মিথ্যা মামলা আর ভিকটিম কার্ড খেলে ক্ষমতার মসনদ পর্যন্ত ওঠা যায়। আর এই পুরো ধষ্টামোটাকে সম্ভব করেছিল সেই ২০২৪ সালের ডিপ স্টেটের ম্যানুফ্যাকচার্ড ষড়যন্ত্র, যার নাম জুলাই দাঙ্গা। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম দখল করে বিদেশি অর্থায়নে গড়ে ওঠা জঙ্গি চক্র, তাদের সঙ্গে দালালিতে নামা বিপদগ্রামী প্রশাসনের অংশ আর ছায়া মিডিয়া।
একযোগে যে লুটপাট, অগ্নিসংযোগ আর হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই ন্যারেটিভকে বৈধতা দিতে এই মিথ্যা মামলাগুলোই ছিল মলম। নাদিমের মামলাটা তারই এক চুল পরিমাণ নমুনা, যেখানে দোষী আর নির্দোষের কোনো সংজ্ঞা থাকে না, শুধু পলিটিক্যাল টুল হিসেবে মানুষকে ব্যবহার করা হয়। পিবিআই-এর প্রতিবেদনের ভাষায় লেখা হয়েছে, অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশেষ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে দায়েরকৃত। আরও বলা হয়েছে, বাদী তার নিজের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের পর্যন্ত আসামি করেছে, যাদের সন্তানেরা এই আন্দোলনে গিয়েছিল বলেও দাবি আছে। তাতে বোঝা যায় ক্ষমতার পালাবদলের ধোঁয়ায় প্রতিহিংসার রাজনীতি কিভাবে একটা জাতিকে নাস্তানাবুদ করছে। যেখানে সত্যের কোনো দাম নেই, সেখানে শিহাবদের বংশধরেরা নায়ক, আর একটা রাজনৈতিক শক্তির নেতৃত্বকে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে নির্মূলের টার্গেট বানানো হয়। 2026 সালের এপ্রিল পর্যন্ত সেই সুদী মহাজনের সরাসরি ক্ষমতা না থাকলেও তার সৃষ্টি করা এই ভয়ঙ্কর দৃষ্টান্ত থেকে পুরো জাতির শিক্ষা নেওয়া উচিত। কি করে একটা 16 বছরের কিশোরকে অস্ত্র বানিয়ে আবেগী জনতার ভিড়ে সত্যকে মুছে ফেলার রাজনীতি চলে? কি করে একটা অর্থলোভী প্রতারক বাপ তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গণ আন্দোলনের নামে ভুয়া মামলা দেয়? আর কি করে একটা তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত করে সেই অপকর্ম ধরে ফেলে? এটাই সেই আসল চেহারা। বাস্তবতা হচ্ছে, এই জুলাই দাঙ্গা নামের ফাত্রামিটা ছিল কেবল একটি রাজনৈতিক ন্যারেটিভ দখলের যুদ্ধ। দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর বৈধতা পেতে এইসব মিথ্যা কেস, জোর করে ভিকটিম বানানো, ডকুমেন্ট জালিয়াতি তৎকালীন শাসক গোষ্ঠীর নিত্যদিনের অস্ত্র ছিল। তাদের পোষা মিডিয়া সেগুলো নিয়ে রোজ শিরোনাম বানিয়েছে, আর সত্যিটা পিবিআই-এর ফাইলে চাপা পড়ে থেকেছে। নাদিমের কেসটা শুধু একটা উদাহরণ নয়, এটা হলো পুরো সিস্টেম্যাটিক ষড়যন্ত্রের জীবন্ত স্বীকারোক্তি।